স্টুডেন্টস, আমরা ক্লাস 11 এর ইতিহাস পড়াচ্ছি। তৃতীয় চ্যাপ্টারের আজকে পার্ট 2 দেখো, রাজতন্ত্র জনপদ থেকে মহাজনপদ। দেখো, প্রাচীন ভারতে বৈদিক যুগের প্রথম দিকে 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র গড়ে উঠতে শুরু করে। এগুলোকে বলা হতো জনপদ। আমাদের পরীক্ষার সময় জনপদ কাকে বলে? জনপদ হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র, সেগুলো হচ্ছে জনপদ। আর এই জনপদে কি থাকে? মূলত এই জনপদে থাকে গোষ্ঠীর আধিপত্য। ঠিক আছে, যাবো এই গোষ্ঠীর আধিপত্য। এই সময় কোনো একটি উপজাতি গোষ্ঠী অন্য কোনো গোষ্ঠীর আক্রমণ প্রতিহত করা বা অন্য কোনো গোষ্ঠীর উপর আধিপত্য প্রতিষ্ঠার প্রয়োজনে ঐক্যবদ্ধ হতে থাকে। ক্রমে তারা একটি নির্দিষ্ট ভূখণ্ডে নিজেদের গোষ্ঠীর আধিপত্য প্রতিষ্ঠা করে। দেখো, প্রথমত মানুষ যাযাবর ছিল, কারণ মানুষের প্রথম আদিম মানুষ কি হতো? খাদ্য সংগ্রহ করার জন্য বিভিন্ন জায়গায় যেত। মানুষ তখন ফল মূল পশু পাখি এগুলো শিকার করতো। তাহলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াটা নর্মাল ব্যাপার ছিল। এরপরে কি হলো? মানুষ যখন কৃষিকাজ শিখে ফেললো, তখন কিন্তু মানুষ এক জায়গায় বসবাস করতে শুরু করলো, এবং কৃষিকাজ করার ফলে এক জায়গায় যখন বসবাস করতে শুরু করলো, তখন অন্য গোষ্ঠীর দ্বারা আক্রমণের একটা সুযোগ থেকে যাচ্ছে। অন্য গোষ্ঠী আক্রমণ, একে অন্য গোষ্ঠীর আক্রমণ, সম্পদ নেওয়ার জন্য। ঠিক আছে, এই আক্রমণ প্রতিহত করার জন্য মানুষ কি হলো? গোষ্ঠীবদ্ধ হতে থাকলো, এবং কয়েকটি গোষ্ঠী মিলে জনপদ তৈরি হলো। ঠিক আছে, এবারে দেখা যাক। এই দেখো, রাষ্ট্রের উত্থান। এবার কি কয়েকটি গোষ্ঠী, তারপরে একবার রাষ্ট্রের উত্থান হলো আর কি। এইভাবে রাষ্ট্রের উত্থান। দেখো, গোষ্ঠীর বিভিন্ন কাজে সিদ্ধান্ত গ্রহণের নেতৃত্বে একজন বা কয়েকজন ব্যক্তি তাদের গোষ্ঠীর অন্যদের উপর আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। সেই নেতা ক্রমে রাজায় পরিণত হয়, এবং যে গোষ্ঠীর নেতা হয় সে আস্তে আস্তে রাজায় পরিণত হয়, এবং সেই গোষ্ঠীর অধীনস্থ নির্দিষ্ট ভূখণ্ডে তার ক্ষমতা সুপ্রতিষ্ঠিত হয়। এইভাবেই প্রাচীন ভারতের রাষ্ট্র ও রাজতন্ত্রের উদ্ভব ঘটে। আবার বুঝতে দেখো, প্রথমে মানুষ যাযাবর ছিল। যাযাবর থেকে একটা জায়গায় বাস করতে শুরু করলো। কখন? যখন মানুষ কৃষিকাজ করতে শুরু করলো। কৃষিকাজ করতে শুরু করলো, একটা নির্দিষ্ট জায়গায় বসবাস করলো একটা গোষ্ঠী। আর একটা গোষ্ঠী থাকা সমস্যা তৈরি করলো, তার মানে আশেপাশের গোষ্ঠী তাকে আক্রমণ করতে শুরু করলো। তখন কি নিজে আক্রমণ করতে শুরু, কয়েকটা গোষ্ঠী মিলে একত্র থাকতে লাগলো। এরপরে কি হলো? কয়েকটা গোষ্ঠী মিলে একটা রাষ্ট্র তৈরি করে দিল আর কি। এবার দেখো, জনপদ ও মহাজনপদ। বৈদিক যুগে 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দের প্রথম দিকে এরূপ ভাবে গড়ে ওঠা রাষ্ট্রগুলোর আয়তন ছিল খুবই ক্ষুদ্র। আর এই রাষ্ট্রগুলোর কিন্তু আয়তন খুব বড় হবে না, কয়েকটা গোষ্ঠী মিলে এগুলো জনপদ নামে পরিচিত। মানে একটা জনপদের কিন্তু বেশি লোক সংখ্যাও থাকে না, বেশি আয়তনও থাকে না। পরবর্তীকালে বিভিন্ন জনপদ ঐক্যবদ্ধ হলে রাষ্ট্রের আয়তন বৃদ্ধি পেয়ে যা মহাজনপদ নামে পরিচিত। এরপরে কি হলো? কয়েকটা গোষ্ঠী মিলে একটা জনপদ তৈরি হলো। সেই কয়েকটা জনপদ মিলে যখন একটা তৈরি হলো, তখন মহা শব্দটা, এই যে প্রেফিক্সটা যোগ করেছি, এটা দিকে খেয়াল করো। মহা জনপদের কি মহা, মহা জনপদের প্রেফিক্সটা কি বোঝাচ্ছে? যে মহাজনপদ মানে জনপদের একটা বিশাল আকৃতি, মানে কয়েকটা জনপদ মিলে যেটা তৈরি হয়েছে সেটা মহাজনপদ। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে উত্তর ভারতে এরূপ 16টি গুরুত্বপূর্ণ মহাজনপদের অস্তিত্ব ছিল বলে বিভিন্ন বৌদ্ধ ও জৈন গ্রন্থ থেকে জানা যায়। এবার দেখো, জনপদ। জনপদ জিনিসটা কি? অর্থ দেখো, জন ও পদ এই দুটি শব্দ সংযুক্ত হয়ে জনপদ শব্দটি গঠিত হয়েছে। জন আর পদ শব্দ বুঝাই যাচ্ছে। ল্যান্ডম্যান এর মত, চার্লস রকওয়েল ল্যান্ডম্যান এর মতে সংস্কৃত জন শব্দের অর্থ হল উপজাতি, এবং পদ শব্দের অর্থ হল পা। উপজাতি আর পদ শব্দের অর্থ পা। যেখানে উপজাতির পা পড়েছে সেটাই জনপদ। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এই অর্থ অনুসারে জনপদ বলতে সেই স্থানকে বোঝায় যেখানে কোনো নির্দিষ্ট উপজাতি বা জনগোষ্ঠী বা জন তার পদ বা পা রেখেছে, মানে যেখানেই পা রেখেছে সেটাই জনপদ তৈরি হয়েছে। অর্থাৎ নির্দিষ্ট কোনো উপজাতি গোষ্ঠীর নির্দিষ্ট কোনো বসতিই হলো জনপদ। মানে কি? কোনো জায়গায় পা রাখা মানে কি? সেখানে বসতি, যেমন মানুষ যদি চাঁদে পা রাখে, পাতে এখন বসতি করেনি অবশ্য, মানে বসতি এখানে বলতে আছে যেখানে মানুষ পা রেখেছে, যেখানে যেখানে বসতি স্থাপন করেছে, সেটা হচ্ছে জনপদ। এবার দেখো, প্রাচীন ব্যাখ্যা। প্রাচীন অন্য একটা ব্যাখ্যা অনুসারে জনপদ শব্দের দুটি অর্থ করে, একটা হচ্ছে ভূখণ্ড বা অঞ্চল, এবং আর একটা হচ্ছে ভূমির জনসমষ্টি। সাধারণত জনপদ বলতে বৈদিক যুগে বা লোহ যুগের সূচনায় ভারতে গড়ে ওঠা ক্ষুদ্র ক্ষুদ্র উপজাতি গোষ্ঠীর বসতিকে বোঝায়। কৌটিল্যের বক্তব্য। কৌটিল্য অর্থশাস্ত্র তো জানি। কৌটিল্যের কি বক্তব্য? প্রাচীন বিভিন্ন গ্রন্থে জনপদ সম্পর্কে আলোচনা পাওয়া যায়। মনুস্মৃতিতে জনপদ বলতে রাষ্ট্রকে বোঝানো হয়েছে। কৌটিল্যের অর্থশাস্ত্রে জনপদ বলতে নির্দিষ্ট ভূখণ্ড ও জনসমষ্টিকে বোঝায়। জনপদ বলতে নির্দিষ্ট একটা ভূখণ্ড থাকবে এবং সেখানে কিছু লোক বাস করবে, জনসমষ্টি থাকবে। ভূখণ্ড থাকবে। এই ভূখণ্ড সম্পর্কে কৌটিল্য বলেছেন যে রাষ্ট্রের ভূখণ্ডের জলবায়ু হবে আরামদায়ক, রাষ্ট্রের পর্যাপ্ত উর্বর কৃষি জমি এবং বিস্তৃত পশুচারণ ভূমি থাকবে। আমি প্রথমে বলেছি যে মানুষ প্রথমে যাযাবর ছিল, তারপরে মানুষ কৃষিকাজ যেখানে শুরু হলো, সেই শুরু করলো, তখন কৃষিকাজ শুরু হওয়ার ফলে মানুষ একটা নির্দিষ্ট জায়গায় বসবাস শুরু করলো। তার জন্য তো জল, মানুষ কোথায় বসবাস করে? প্রথমে নদীর তীরে। কারণ কি? নদীতে জল পাওয়ার সুবিধা, জল সেচের সুবিধা, কৃষিকাজের সুবিধা। তাহলে কি হয়? জলের, এই জন্য নদীর তীরে মানুষ সভ্যতা বেশি করে। আর একটা কি জন্য? তখন মানুষ
অনেক পশু মানে কে বশ মানাতে শুরু করলো। প্রথমে তো কুকুরকে বশ বানিয়েছিল, তারপরে বিভিন্ন গরু ছাগল এগুলো আস্তে আস্তে সব বিভিন্ন পশুকে বশ মানাতে শুরু করলো। এবার যখন বশ মানাতে সক্ষম হয়েছিল তখন কি পশু চালানোর জন্য মানুষের কি ভূমি দরকার, তাহলে যেখানে ঘাস ভালো হবে সেরকম জায়গায় মানুষ বসবাস করবে। তাহলে প্রথমত কি করতে হবে, কৌটিল্য অর্থশাস্ত্র অনুযায়ী জলবায়ু ভালো থাকতে হবে, মানে ভালো জলবায়ু অঞ্চলে মানুষ বসবাস করবে। আর কি কৃষি জমি থাকতে হবে, আর পশুচারণ ভূমি থাকবে। তখন মানুষ কৃষি জমি তৈরি করে নিত, নদীর ধারে গাছপালা কেটে আস্তে আস্তে কৃষি জমিকে বৃদ্ধি করতে লাগলো। উর্বর ভূমিতে অনায়াসে প্রচুর ফসল উৎপাদন করা যাবে এবং নিজেদের চাহিদা মেটানোর পর অতিরিক্ত শস্য নিয়ে অন্য রাষ্ট্রের দুর্ভিক্ষ ও দুঃসময়ে সহায়তা করা যাবে। এবার কি এরকম জায়গায় কেন করতো, কারণ তখন এই যে জনপদগুলো গড়ে ওঠে, রাষ্ট্র গড়ে উঠতো, তাহলে আমার যদি পর্যাপ্ত খাদ্য উৎপাদন সম্ভব হয় সেই জায়গায় আমি বসবাস করি, তাহলে অন্য রাষ্ট্রে আমি সেই খাদ্য দিতে পারবো, দুর্ভিক্ষের সময় সহায়তা করতে পারবো। এবার দেখো জনসংখ্যা, কৌটিল্য বলেছেন যে জনপদে যেমন বিচক্ষণ প্রভুরা থাকবে তেমনি থাকবে প্রচুর সংখ্যক নিম্ন বর্গের মানুষ। শুধু কি প্রভু থাকবে, নিম্ন বর্গের মানুষকেও থাকতে হবে। তাছাড়া জনপদে প্রচুর পরিশ্রমী কৃষক থাকবে এবং তাদের কর প্রদানের চাপ ও শাস্তি সহ্য করার ক্ষমতা থাকতে হবে, এবং তাদের উপরে তো সেই আমল থেকে চলে আসছে শাস্তি সহ্য করার ক্ষমতা থাকতে হবে, কর প্রদান করতে হবে। উৎপত্তি দেখো, আর্যদের আগমন ও বসতি বিস্তার। আনুমানিক খ্রিস্টপূর্ব 1500 অব্দে বহিরাগত আর্যরা ভারতে প্রবেশ করে। কবে প্রবেশ করে? আনুমানিক খ্রিস্টপূর্ব 1500 অব্দে। প্রথম পর্বে তারা উত্তর পশ্চিম ভারতের সপ্ত সিন্ধু অঞ্চলে বসতি গড়ে তোলে। সময়ের সঙ্গে সঙ্গে আর্য সমাজে জনসংখ্যা বৃদ্ধি পেলে তাদের সামাজিক কাঠামোতে পরিবর্তন আসে। আর্য সমাজে কয়েকটি পরিবার নিয়ে একটি গোত্র, কয়েকটি গোত্র নিয়ে একটি গ্রাম, এবং কয়েকটি গ্রাম নিয়ে একটি বিষ, এবং কয়েকটি বিষ নিয়ে একটি জন গড়ে ওঠে। এটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। দেখো এই সময় জন নামে ভূখণ্ডকে ঘিরে আর্যদের জীবনধারা আবর্তিত হতো। সমকালীন বিভিন্ন বৈদিক সাহিত্য জন নামে আর্যদের বসতির উল্লেখ পাওয়া যায়। এই সময় আর্যরা অর্ধযাযাবর জীবন অতিবাহিত করত, মানে অর্ধযাযাবর। গোষ্ঠীতে গোষ্ঠীতে সংঘর্ষ থাকো, ক্রমে গরু, ভেড়া, তৃণভূমি প্রভৃতি দখলকে কেন্দ্র করে বিভিন্ন আর্য উপজাতি গোষ্ঠী নিজেদের মধ্যে অথবা অন্যান্য অনার্য উপজাতি গোষ্ঠীর বিরুদ্ধে সংঘর্ষে জড়িয়ে পড়ত। এরপরে কি হলো, জনপদ প্রতিষ্ঠা হলো। পরবর্তীকালে আর্যরা কৃষিকাজ শিখে নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস শুরু করে। তারা লোহার হাতিয়ারের সহায়তায় তাদের বসতি অঞ্চলের বন জঙ্গল কেটে কৃষি জমি উদ্ধার করে। আমি বলেছি প্রথমে তারা এমন একটা ভালো জায়গা যেখানে জলবায়ু ভালো সেখানে বসতি স্থাপন করলো, কৃষিকাজের সুবিধা হবে সেরকম থেকে নদীর তীরবর্তী একটা কোনো জায়গায়। তারপরে কি করলো, সেখানকার যে বন জঙ্গল সেগুলো কেটে কৃষি জমিটাকে ব্যাপকভাবে বাড়াতে লাগলো, এবং কি করলো, লাঙলে লোহার ফলার ব্যবহার শুরু করলো। তারা লাঙলের ফলার লোহার ফলার ব্যবহার হলে উৎপাদন বৃদ্ধি পেল, মাটি খোঁড়া সহজ হলো। এই জন্য বলছে লাঙলে লোহার ফলা ব্যবহার ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পায়। এর ফলে সেই অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধি পায় এবং বসতির প্রসার ঘাটে যেখানে সুবিধা, খাদ্য সুবিধা, সেখানে অটোমেটিক জনসংখ্যা বৃদ্ধিও পেল এবং বসতিও বাড়লো। এইভাবে বিভিন্ন জনগুলির আয়তন বৃদ্ধি পেয়ে বিভিন্ন জনপদ প্রতিষ্ঠিত হয় এবং জনগুলির আয়তন আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। মহাকাব্যের যুগে 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ ভারতের জনপদগুলির চূড়ান্ত বিকাশ লক্ষ্য করা যায়। অর্থাৎ বৈদিক সভ্যতার সূচনা লগ্নের জনগুলি মহাকাব্যের যুগে জনপদ হিসেবে আত্মপ্রকাশ করে। এবার দেখো জনপদ, জনপদিন বা রাজার উদ্ভব। এবার জনপদ তো থাকে, এবার রাজার উদ্ভব কি হচ্ছে। জনপদের বাসিন্দাদের নিয়ন্ত্রণ ও ঐক্য বজায় রাখতে আর্য সমাজের নেতার উদ্ভব ঘটে। এই নেতা ক্রমে উপজাতি গোষ্ঠীর সামরিক নেতায় পরিণত হন। সামরিক নেতা কেন পরিণত হয়? দেখো নিজেদের মধ্যে গন্ডগোল তিনি মিটাতেন, আবার কি অন্য উপজাতি তাদের জন্য আক্রমণ না করে, তাহলে তো সামরিক শক্তি, সামরিক বুদ্ধি থাকবে, এমন কাউকে তারা নেতা করতো। ওই জন্য তারাই রাজায় হতো। অস্ত্র শক্তি জোরে তিনি গোষ্ঠীর সকলের উপর একাধিপত্য প্রতিষ্ঠা করেন। এভাবে জনপদের শাসক হিসাবে জনপদিন, কি পদ, জনপদিন পদের উদ্ভব হয়। জনপদিন ছিলেন জনপদের রাজার সমতুল্য। তিনি ক্ষত্রিয়দের মধ্য থেকে নির্বাচিত হতেন। কোন বিজয়ী ক্ষত্রিয় সমন্বয়ক এবং সম্মুখ সমরের সুযোগ্য নেতৃত্বদানের সক্ষম ব্যক্তি এই পদের যোগ্য বলে বিবেচিত, মানে যে সম্মুখ সমরের যোগ্য আর কি, লড়াই করতে ভালো পারে, সেই জনপদিন হতেন। বিভিন্ন জনপদ, প্রাচীন বিভিন্ন সাহিত্য থেকে বৈদিক যুগে ভারতে অস্তিত্বশীল বিভিন্ন জনপদের নাম জানা যায়। অবশ্য বিভিন্ন উপাদানে উল্লেখিত জনপদগুলির নামের তালিকায় পার্থক্য রয়েছে। যেমন রামায়ণে উল্লেখিত জনপদ, রামায়ণে কি কি আছে? ভারতীয় মহাকাব্য রামায়ণে গুরুত্বপূর্ণ 27টি প্রাচীন জনপদের নাম উল্লেখ পাওয়া যায়। এগুলো হচ্ছে অন্ধ্র, পুন্ড্র, চোল, পাণ্ড্য, কেরল, মেঘালা, উৎকল, দশান, অভ্রবন্তী, অবন্তী, বিদর্ভাস, ম্লেচ্ছ, পুলিন্দ, সুরসেন, প্রস্থল, ভারত, কুরু, মদরক, কম্বোজ, দরদাস, কিরাত, তঙ্গন, জবন, শক, চীন, মহাচীন এবং নিহার। আবার দেখো মহাভারতে উল্লেখিত জনপদ কি ছিল? মহাভারতে 25টি জনপদের নাম রয়েছে। তোমাদের পরীক্ষা আসবে, রামায়ণে আছে কয়টি? রামায়ণে জনপদ আছে 27টি, আর মহাভারতের জনপদ আছে 25টি। এগুলো হলো মহাভারতের যেটা
অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, মগধ, কাশী, কোশল, বৎস, গর্গ, কারুষ, পুন্ড্র, অবন্তী, দাক্ষিণাত্য, পারবর্টক, দশের্ক, কাশ্মীর, উরস, পিশাচ, মুদগলা, কম্বোজ, বর্ধন, চোল, পাণ্ড, ত্রিগর্ত, মালব এবং দরদ। এছাড়া এই মহাকাব্যে কুরু ও পাঞ্চাল নামে দুটি জনপদের উল্লেখ আছে। এবার দেখো অষ্টাধ্যায়ী গ্রন্থে উল্লেখিত জনপদ। অষ্টাধ্যায়ী নামে গ্রন্থটিতে 15টি ক্ষত্রিয় জনপদের উল্লেখ আছে। এই 15টি জনপদ হল সালভিয়া, গান্ধারী, মগধ, কলিঙ্গ, সুরসেন, কোশল, অযোধ্যা, কুরু, সালভা, প্রত্যাগ্রত, কালকুট, অম্বক, কম্বোজ, অবন্তী এবং কুন্তি। এর মধ্যে কয়েকটি জনপদ ছিল প্রজাতান্ত্রিক। প্রজাতান্ত্রিক মানে যেখানে গণতন্ত্র ছিল, সেই আমলে প্রজাতান্ত্রিক মানে প্রজারা শাসন করত, গণতন্ত্র ছিল সেই আমলে। পুরাণে উল্লেখিত জনপদ। প্রাচীনকালের বিভিন্ন পুরাণের ভুবন কোষ অংশে প্রাচীন ভারতীয় উপমহাদেশকে 7টি অংশে বিভক্ত করে এই অংশগুলিতে অবস্থিত অসংখ্য জনপদের উল্লেখ করা আছে। এক হচ্ছে জনপদের সংগঠন। দেখো প্রাচীন ভারতে বিভিন্ন জনপদের বিকাশের পরবর্তীকালে আর্যদের অর্ধ যাযাবর জীবনের সমাপ্তি ঘটে। নির্দিষ্ট জনপদে স্থায়ী বসবাস শুরু করলে তাদের পারিবারিক জীবনের সুস্থিতি আসে। এই সময় জনপদে আর্যদের সুশৃঙ্খল জীবনযাত্রার প্রয়োজনে একগুলি বিভিন্ন সংগঠনের উদ্ভব হয়। এগুলির মধ্যে অন্যতম ছিল পরিবার, বণিক শ্রেণী এবং শাসক গোষ্ঠী। পরিবার কিভাবে ছিল? পরিবার দেখো জনপদে বসবাসকারী বিভিন্ন আর্য পরিবারের প্রধান গহপতি নামে পরিচিত। তোমাদের প্রশ্ন আর্য পরিবারের প্রধানের নাম কি? গহপতি। পরিবারের যাবতীয় সম্পত্তির মালিক ছিলেন এই গহপতি। আর্যরা যুদ্ধের সময় শত্রুপক্ষের লোকেদের বন্দী করে কৃতদাসে পরিণত করত। গহপতির অধিকাংশ ক্ষেত্রে তাদের কৃষি জমি এই কৃতদাস ও শূদ্রদের দিয়ে চাষ করাত। উৎপাদিত ফসলে শ্রমদানকারী কৃতদাস বা শূদ্রদের কোনো অধিকার থাকতো না। ফসলের যাবতীয় মালিক হতেন গহপতি নিজে। এইভাবে শ্রমিকদের বঞ্চিত করে কোনো কোনো গহপতি বিপুল সম্পত্তির মালিক হয়ে উঠেছেন। এমন ধনী গহপতিও এই সময় ছিলেন যার কৃষি জমি চাষ করতে অন্তত 500 লাঙলের প্রয়োজন হতো। এখন কিন্তু এটা বিশাল ব্যাপার, 500 লাঙলের প্রয়োজন হতো এমন গহপতি। মানে কি এত পরিমাণ কৃতদাস তার আছে এবং এত পরিমাণ জমি তার আছে। বণিক শ্রেণী দেখো জনপদে কৃষির অগ্রগতির ফলে উদ্বৃত্ত উৎপাদনের উপর ভিত্তি করে বাণিজ্যের বিকাশ ঘটে। এর ফলে বণিক শ্রেণীর উদ্ভব হয়। পণ্য ক্রয় বিক্রয়ের মাধ্যমে তারা বিপুল অর্থ সম্পদের মালিক হয়ে ওঠে। এইসব ধনী বণিকরা সমাজে বিশেষ মর্যাদার অধিকারী হয়ে ওঠে। জনপদের এই ধনী বণিকদের পোশাকে বৈদিক শাস্ত্রে নিন্দা চোখে দেখা যায়। এদের কিন্তু ভালো চোখে দেখো না, তখন বৈদিক শাস্ত্রে এদেরকে নিন্দা চোখে দেখতো। এই যে বণিকদের পেশা এটাকে নিন্দা চোখে দিত। কেন? বৌদ্ধ ধর্মে শেট্টি নামে এরূপ ধনী বণিকদের উল্লেখ আছে। আর বাণিজ্যের ফলে জনপদে নগর জীবনের উদ্ভব হয় এবং বণিকরা এইসব নগরে বসবাস শুরু করে। এরা কি করলো? প্রচুর ব্যবসা করে প্রচুর ধন সম্পদ, কিন্তু এরা এত লাভ করতো, এত মুনাফা করতো যে এদের কিন্তু ভালো চোখে দেখতো না লোকে, আর কি নিন্দা চোখে দেখতো। শাসক গোষ্ঠী জনপদের যুগে শেষ দিকে বৈদিক সমাজে রাজার শাসনের ধারণা গড়ে উঠতে থাকে। আর্যদের কোন একটি উপজাতি গোষ্ঠী প্রধানকে সেই গোষ্ঠীর প্রধান শাসক বা রাজা বলে মনে করা হতো। উদাহরণ হিসেবে কিংবদন্তি রাজা রামচন্দ্রের কথা বলা যায়। রামচন্দ্র নিজেকে রঘুকুল রাজ বলে পরিচয় দিতেন। অর্থ যিনি রঘু গোষ্ঠীর শাসক তিনি হচ্ছে রঘুকুল রাজ, মানে রামচন্দ্র। গোষ্ঠীর প্রধান তখন কোনো বাধ্যতামূলক কর পেতেন না, তবে কিছু স্বেচ্ছাকর তিনি লাভ করতেন। তখন তার কোনো স্থায়ী সেরা দল ছিল না। তিনি সেই গোষ্ঠীর পিতৃতুল্য এবং গোষ্ঠীর সম্পদের রক্ষক বলে বিবেচিত হতেন। এবার দেখো জনপদগুলির অবলুপ্তি ও মহাজনপদের উদ্ভব। আস্তে আস্তে জনপদ অবলুপ্তি মহাজনপদ তৈরি হয়। বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র জনপদগুলি সর্বদা নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত থেকে নিজেদের শক্তি ক্ষয় করত। এই সংঘর্ষের ফলে আনুমানিক খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক নাগাদ কয়েকটি জনপদ অন্য জনপদগুলিকে দখল করে শক্তিশালী হয়। এই যে গন্ডগোলের মধ্যে একটা জনপদ অন্য জনপদ দখল করে নিল, তার মানে সেই জনপদ যে শক্তি ছিল সে আরো কিছু জনপদ দখল করলো, সে আরো শক্তিশালী হলো। এইভাবে একাধিক জনপদ সংযুক্ত হয়ে অপেক্ষাকৃত বড় রাষ্ট্র গড়ে উঠলে বহু জনপদের অবলুপ্তি ঘটে। যেগুলো দখল করলো সেই জনপদগুলো অবলুপ্তি ঘটছে, সেগুলো নষ্ট হয়ে গেল এবং একটা বৃহৎ আকারের জনপদ তৈরি হলো। এই বৃহৎ আকার জনপদ হচ্ছে মহাজনপদ। একাধিক জনপদ ঐক্যবদ্ধ হয়ে গড়ে ওঠে। এইসব বড় ভূখণ্ডগুলো বৌদ্ধশাস্ত্রে মহাজনপদ বলে উল্লেখ করা হয়েছে। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতে এরূপ 16টি মহাজনপদের অস্তিত্ব ছিল বলে বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায় আর জনগ্রন্থ ভগবতী সূত্র, হিন্দু পুরাণ প্রভৃতি থেকে জানা যায়। এগুলি থেকে ষোড়শ মহাজনপদ নামে পরিচিত। এগুলো কি নাম? 16টা যেহেতু সেজন্য ষোড়শ মহাজনপদ। এর মধ্যে অন্যতম ছিল অবন্তী, বৎস, কোশল, মগধ, কাশী, অঙ্গ প্রভৃতি। এবার দেখো মহাজনপদ কি? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের পূর্বে সুনির্দিষ্ট সন্তারিক সহ ভারতের ধারাবাহিক রাজনৈতিক ইতিহাস জানা খুবই কষ্টসাধ্য, কারণ তখনকার ইতিহাস কেউ লেখেনি। তবে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকে মোটামুটি স্পষ্টভাবে উত্তর ভারতের ধারাবাহিক রাজনৈতিক ইতিহাস জানা যায়।
এজন্য ইতিহাসবিদ ডক্টর এ.এল. বাসা মন্তব্য করেছেন যে এই সময় থেকে ভারতের ইতিহাস তার অতীত অনিশ্চয়তা কাটিয়ে নতুন আলোতে উদ্ভাসিত হয়েছে। যাই হোক, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের পূর্বে ভারতে উপজাতি গোষ্ঠী ভিত্তিক বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র জনপদের অস্তিত্ব ছিল। এই জনপদগুলি নিজেদের মধ্যে সর্বদা সংঘর্ষে লিপ্ত থেকে একে অন্যের ভূখণ্ড দখল করত। এভাবে বিভিন্ন সময় দুই বা ততোধিক জনপদ সংযুক্ত হয়ে অপেক্ষাকৃত বৃহত্তম রাজ্যের উত্থান ঘটে। জনপদ অপেক্ষা বৃহৎ এই রাজ্যগুলি মহাজনপদ নামে পরিচিত। মহা অর্থাৎ বৃহৎ এবং জনপদ অর্থে কোন ভূখণ্ড বা কৌম বা উপজাত গোষ্ঠীর পদার্পণ বোঝায়। এই অর্থে মহাজনপদ হলো প্রাচীন ভারতের বৃহৎ রাজ্য বা রাষ্ট্র। তাহলে এক কথা যদি তোমাকে বলা হয় মহাজনপদ কি, তাহলে মহাজনপদ হচ্ছে প্রথমে মানুষ যাযাবর জীবনযাপন করতো, সেখান থেকে মানুষ একটা জায়গায় বসতি স্থাপন করলো, কৃষিকাজ শিখলো। সেই জন্য যখন এক জায়গায় বসবাস করতো তখন কি হলো, সেই মহাজন গোষ্ঠীগুলোকে মিলে একটা জন তৈরি করলো, সেই কয়েকটা জন মিলে জনপদ হলো। সেই জনপদ কি করলো, অন্যান্য জনপদকে দখল করতে শুরু করলো। শক্তিশালী জনপদ অনেকগুলো জনপদকে বিলুপ্ত করে নিজে একটা বড় জনপদে পরিণত। সেই বড় জনপদ হচ্ছে মহাজনপদ, এবং এই মহাজনপদ হচ্ছে প্রচন্ড বৃহৎ, মানে বৃহৎ আকার গঠন করলো, এই জন্য মহাজনপদ। এবং মহাজনপদের লোক সংখ্যা অনেক হলো, এবং এখানে অনেক লোক বসবাস করতে শুরু করলো। আর এরকম 16টা মহাজনপদ আছে। 16 মহাজনপদ দেখো। বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায়, যৌন গ্রন্থ ভগবতী সূত্র, হিন্দু পুরাণ প্রভৃতি থেকে জানা যায় যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর ভারতে কোনো ঐক্যবদ্ধ কেন্দ্রীয় শক্তির অস্তিত্ব ছিল না। এই সময় ভারতের 16টি ছোট ছোট রাজ্য বা মহাজনপদের অস্তিত্ব ছিল। এই রাজ্যগুলোকে একত্রে 16 মহাজনপদ বলা হয়। আফগানিস্তানের কাবুল থেকে দক্ষিণ ভারতে গোদাবরী নদীর উপকূলের মধ্যবর্তী অঞ্চলে এগুলি অবস্থিত ছিল। এগুলি হলো এক কাশী। বর্তমান উত্তরপ্রদেশের পূর্ব অংশ কাশী রাজ্যটি অবস্থিত ছিল। এর রাজধানী ছিল বারাণসী। তাহলে কাশী রাজ্যের রাজধানী ছিল কি, বারাণসী। কোশল এর অবস্থান ছিল বর্তমান অযোধ্যা। এর রাজধানী ছিল শ্রাবন্তী। অঙ্গ এর অবস্থান ছিল বর্তমান বিহারের দক্ষিণ পূর্বাংশে। অঙ্গের রাজধানী ছিল চম্পা। মগধ দেখো, মগধ বর্তমান বিহারের গয়া ও পাটনা জেলায় অবস্থিত ছিল। মগধের প্রথম রাজধানী ছিল গিরিব্রজ। পরে যথাক্রমে রাজগৃহ ও পাটলিপুত্রের রাজধানী স্থানান্তরিত হয়। এবার দেখো 5 অবন্তী। বর্তমান মালব ও মধ্যপ্রদেশের কিছু অংশে অবন্তী রাজ্যটি অবস্থিত ছিল। এর উত্তরাংশের রাজধানী ছিল উজ্জয়িনী এবং দক্ষিণাংশের রাজধানী ছিল মহিমতি। এবার দেখো বৎস, 6 নম্বর হচ্ছে বৎস। এর অবস্থান ছিল বর্তমান এলাহাবাদের নিকটবর্তী গঙ্গার দক্ষিণ তীরে। এর রাজধানী ছিল কৌশাম্বী। 7 ব্রিজি। এর অবস্থান ছিল বর্তমান উত্তর বিহারে বা বৈশালীতে। এর রাজধানী ছিল বৈশালী। 8 মল্ল। এর অবস্থান ছিল বর্তমান উত্তরপ্রদেশের গোরখপুর জেলায়। এর রাজধানী ছিল কুশীনগর বা পাবা। 9 নম্বর দেখো কুরু। বর্তমান দিল্লি ও তার পার্শ্ববর্তী অঞ্চলে কুরু রাজ্যটি অবস্থিত। এর রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ। 10 নম্বর পাঞ্চাল। এর অবস্থান ছিল বর্তমান রোহিলখণ্ড। উত্তর পাঞ্চালের রাজধানী ছিল অহিচ্ছত্র এবং দক্ষিণ পাঞ্চালের রাজধানী ছিল কাম্পিল্য। 11 নম্বর চেদি। এর অবস্থান ছিল বর্তমান বুন্দেলখণ্ড ও তার পার্শ্ববর্তী অঞ্চলে। এর রাজধানী ছিল শুক্তিমতি। 12 নম্বর মৎস্য। এর অবস্থান ছিল বর্তমান রাজস্থানের জয়পুরে। এর রাজধানী ছিল বিরাটনগর। 13 নম্বর সুরসেন। এর অবস্থান ছিল যমুনা নদীর তীরে মথুরা অঞ্চলে। এর রাজধানী ছিল মথুরা। 14 নম্বর অম্বক। এর অবস্থান ছিল দক্ষিণ ভারতের বর্তমান গোদাবরীর উপত্যকা অঞ্চলে বা পাটলিতে। অম্বকের রাজধানী ছিল পোটালি বা পোটান। 15 নম্বর গান্ধার। এর অবস্থান ছিল বর্তমান রাওয়ালপিন্ডি বা তক্ষশিলা ও কাশ্মীর উপত্যকায়। এর রাজধানী ছিল কি, তক্ষশিলা। 16 নম্বর কম্বোজ। এর অবস্থান ছিল বর্তমান দক্ষিণ পশ্চিম কাশ্মীরে। এর রাজধানী ছিল রাজপুর। এবার দেখো এই মহাজনপদগুলোর বৈশিষ্ট্য কি ছিল। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে মহাজনপদগুলি গড়ে উঠেছিল, সেগুলোর বেশ কয়েকটি বৈশিষ্ট্য ছিল। একটা ছিল অবিরাম লড়াই সংঘর্ষ। এরা নিজেদের মধ্যে শুধু লড়াই আর সংঘর্ষ করত। মহাজনপদ নিজেদের মধ্যে অবিরাম লড়াই ও সংঘর্ষের মধ্যে নিজ নিজ শ্রেষ্ঠত্ব তুলে ধরার চেষ্টা করেছিল। এই সংঘর্ষের দ্বারা শক্তিশালী মহাজনপদগুলি দুর্বল মহাজনপদকে দখল করে নিতে থাকে। ফলে একাধিক জনপদ সংযুক্ত আরো বৃহৎ মহাজনপদের উৎপন্ন। সেই যেভাবে মহাজনপদ গড়ে উঠলো, এবার কি করলো, মহাজনপদ যারা শক্তিহীন, একটু অল্প শক্তি, তাদের সাথে আবার লড়াই করে তৈরি করে আবার বড় মহাজনপদ তৈরি হলো। এবার দেখো 2 বৈদেশিক আক্রমণকারীকে সাহায্য। মহাজনপদগুলি নিজেদের মধ্যে বিরোধের ফলে তারা প্রতিবেশী মহাজনপদের বিরুদ্ধে বৈদেশিক আক্রমণকারীকে সহায়তা করতে প্রস্তুত। মানে নিজেদের মধ্যে এত অনৈক্য ছিল যে বাইরে থেকে কেউ আক্রমণ করতে আসে তাকে সাহায্য করে পাশের যে মহাজনপদ তার বিরুদ্ধে লাগিয়ে দিত। এভাবে কি হতো, এবারে সে শেষ হয়ে গেল, এরপরে সেই বৈদেশিক যে আক্রমণকারী সে যে দেশটাকে সাহায্য করলো তাকেও দখল করে দিত। এই হচ্ছে কাজ হতো। এবার দেখো শাসন ব্যবস্থার প্রকৃতি। মহাজনপদগুলির মধ্যে 14টি মহাজনপদ ছিল রাজতান্ত্রিক,
ব্রিজি ও মল্ল নামে দুটি মহাজনপদ ছিল প্রজাতান্ত্রিক। তোমাদের প্রশ্ন আসতে পারে যে প্রজাতান্ত্রিক মহাজনপদের নাম কি? ব্রিজি ও মল্ল, আর বাকি 14টা ছিল রাজতান্ত্রিক মানে রাজার শাসন। আর ব্রিজি ও মল্ল এই দুই জায়গায় ছিল প্রজাতান্ত্রিক, যেখানে শাসন ক্ষমতা দখল করেছিল প্রজারা আর কি। 4 নম্বর অবস্থান, 15টি মহাজনপদই উত্তর ভারতে অবস্থিত ছিল। একমাত্র অম্বক নামের মহাজনপদটি দক্ষিণ ভারতে গোদাবরী নদীর তীরে অবস্থিত ছিল। 5 নম্বর, 4টি মহাজনপদের প্রাধান্য, ক্রমাগত লড়াই ও যুদ্ধের মাধ্যমে বহু মহাজনপদ দুর্বল ও বা অবলুপ্ত হয় এবং অবন্তী, বৎস, কোশল ও মগধ নামে 4টি মহাজনপদ প্রাধান্য লাভ করে। তাহলে সব শেষে থেকে যায় 4টি, কি? অবন্তী, বৎস, কোশল ও মগধ। এবার দেখো মগধের শ্রেষ্ঠত্ব। এই 4টি মহাজনের মধ্যে অবশ্য শেষ পর্যন্ত একক শ্রেষ্ঠত্ব অর্জন করে মগধ নামে মহাজনপদটি। খ্রিস্টপূর্ব 4th শতকে মগধের নেতৃত্বে উত্তর ভারতে একটি কেন্দ্রীয় রাজশক্তি ও সুবৃহৎ সাম্রাজ্যের প্রতিষ্ঠিত হয়। এজন্য ইতিহাসবিদ ডক্টর রমেশ চন্দ্র মজুমদার এই যুগকে রাজকীয় ঐক্যের যুগ বা দ্য এজ অফ ইম্পেরিয়াল ইউনিটি বলে অভিহিত করেছেন। মানে মগধই একবার শ্রেষ্ঠ মহাজনপদে পরিচিত হয়। এবার দেখো জনপদ মহাজনের মধ্যে পার্থক্য কি? বিভিন্ন দৃষ্টিকোণ থেকে প্রাচীন ভারতের জনপদ ও মহাজনপদগুলির মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। এক হচ্ছে পার্থক্যের বিষয় উত্থানকাল। দেখো জনপদে কি? প্রথম দিকে আর্য সমাজ ব্যবস্থায় উপজাতি গোষ্ঠীর বসতি এলাকা জন্মে পড়েছিল। এই জনগুলি পরবর্তীকালে জনপদে পরিণত হয়। মহাকাব্যের যুগে 1000 থেকে 600 খ্রিস্টপূর্ব প্রথম দিকে জনপদগুলির চূড়ান্ত বিকাশ ঘটে। আর মহাজনপদ অপরদিকে জনপদগুলির মধ্যে ধারাবাহিক লড়াইয়ের ফলে একাধিক জনপদ সংযুক্ত হয়ে বৃহৎ মহাজনপদ গড়ে ওঠে। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক নাগাদ মহাজনপদগুলির চূড়ান্ত বিকাশ ঘটে। এবার 2 উদ্ভবের সূত্র দেখো। জনপদ, বিভিন্ন জনপদের মধ্যে দীর্ঘ লড়াইয়ের পরিণতিতে জনপদগুলি থেকে পরবর্তীকালে মহাজনপদগুলির উত্থান করে। আর কি মহাজনপদ? কিন্তু মহাজনপদগুলির মধ্যে অবিরাম সংঘর্ষের পরিণতিতে সুবৃহৎ ঐক্যবদ্ধ সাম্রাজ্যের উত্থান করে। প্রথমে কি জনপদের মধ্যে লড়াই, সেগুলো হয়ে গেল মহাজনপদ থেকে। মহাজনপদগুলোর লড়াইতে আবার বড় হলো, তখন কি হলো? সুবৃহৎ সাম্রাজ্য পরিণত হলো। সম্পদ দেখো, জনপদের যুগে গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে গরু ছিল সকলের কাছে মূল্যবান। বৈদিক সাহিত্যে সম্পদ হিসেবে গরুর বিভিন্ন উল্লেখ পাওয়া যায়। অপরদিকে মহাজনপদের যুগে কৃষি ব্যবস্থার পরিপূর্ণ বিকাশের ফলে সম্পত্তি হিসেবে উৎপাদিত শস্যের গুরুত্ব পড়ে। এ সময় বিভিন্ন সাহিত্যিক উপাদানে কৃষিপণ্য হিসেবে বিভিন্ন ধরনের ধানের উল্লেখ পাওয়া যায়। 4 দেখো রাজনৈতিক চেতনা। জনপদের অস্তিত্বের কালে ভারতীয়দের রাজনৈতিক চেতনার বিকাশ মোটেই পরিপূর্ণতা লাভ করেনি, তা তখন প্রাথমিক পর্যায়ে ছিল। কিন্তু মহাজনপদের যুগে ভারতীয়দের রাজনৈতিক চেতনার যথেষ্ট বিকাশ ও অগ্রগতি ঘটেছিল। 5 নম্বর কর ব্যবস্থা। জনপদের যুগে কোনো সুনির্দিষ্ট কর ব্যবস্থা গড়ে ওঠেনি। এই সময় নাগরিকরা রাজা বা জনপদের শাসককে কিছু অনিয়মিত স্বেচ্ছাকর ও বিভিন্ন দান সামগ্রী দিত। অপরদিকে মহাজনপদের যুগে সুনির্দিষ্ট কর ব্যবস্থা গড়ে উঠেছিল। এই যুগের নাগরিকরা রাজাকে নিয়মিত কর প্রদানে বাধ্য ছিল। প্রথমে কি কর ব্যবস্থা কি ছিল? জনপদে কোনো নির্দিষ্ট কর নাই, মানে স্বেচ্ছা কর দিত, কিন্তু মহাজনপদে কিন্তু বাধ্য ছিল দিতে। এবার দেখো আয়তন। জনপদগুলির আয়তন ছিল মহাজনপদের আয়তনের তুলনায় অনেক ক্ষুদ্র, কারণ জনপদ তৈরি হয়েছে অনেকগুলো জনপদ নিয়েই মহাজনপদ তৈরি হয়েছে। কিন্তু মহাজনপদগুলোর আয়তন ছিল জনপদের চেয়ে অনেক বড়। ক্ষমতা দেখো, আয়তনের ক্ষুদ্রত্বের ফলে জনপদের শাসকের ক্ষমতা স্বাভাবিকভাবে যথেষ্ট কম ছিল, তার ক্ষমতা কমই হবে। মহাজনপদ কিন্তু জনপদের তুলনায় মহাজনপদগুলি আকারে যেমন বড় ছিল, তেমনি মহাজনপদগুলির শাসকের ক্ষমতা ছিল জনপদের শাসকের চেয়ে অনেক বেশি। স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই। তোমরা এগুলো সব দেখতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।